তৃণমূলের শক্ত ঘাঁটিতে বিরোধী শিবিরের দুই গুরুত্বপূর্ণ পদে থাকা নেতার যোগদান আরো খানিকটা শক্তিশালী করে দিল শক্ত ঘাঁটিতে তৃণমূলকে। বলা ভালো, এক রাশ আরো অক্সিজেন যোগালো তৃণমূলকে। এবং 2026-এ তৃণমূল যে এই বিধানসভা কেন্দ্র একেবারে জয় করতে ঝাঁপিয়ে পড়েছে, একেবারে জয় যে তাদের প্রায় নিশ্চিত, কোনো মিরাকল না ঘটে গেলে এই নিশ্চয়তা কিন্তু কেউ খণ্ডাতে পারবে না। আজকে এই যে আলোচনা, যে দুই নেতার যোগদানে, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত হচ্ছে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কারণ তারা দুজনেই বিরোধী দলের থাকা, গুরুত্বপূর্ণ পদে থাকা দুই নেতা। আর শুধু তারাই যোগদান করেননি, তাদের সঙ্গে সঙ্গে বিরোধী দল থেকে যে তৃণমূলের নেতাদের বা বিধায়কের দাবি যে হাজার খানেক কর্মী সমর্থক এবং যারা এলাকায় বেশ ভালো মতো কাজ করে, সেই নেতারাও কিন্তু, সেই কর্মীরাও কিন্তু যোগদান করেছেন তৃণমূলে। যদিও বিরোধী শিবিরের তরফ থেকে বলা হচ্ছে না না, তাতে এমন কিছু যাবে আসবে না, যারা তৃণমূলে গেছে তারা তলে তলে না তৃণমূলেরই ছিল। এবং তারপর তারা খানিকটা আখের গোছাতেই সেদিকে, যেদিকে পাল্লা ভারী সেদিকে ঝুঁকে পড়েছেন। বিরোধীদের এমন কিছু যাবে আসবে না। বলি দাদা, যাবে আসবে কি আসবে না সেটা তো 2026-এর ভোটের নির্বাচনে যখন ফলাফল বেরোবে তখনই বোঝা যাবে। না, যদিও যে বিধানসভা কেন্দ্রে যোগদানের কথা বলছি, সেই বিধানসভা কেন্দ্র নিয়ে খুব একটা চাপে নেই তৃণমূল সেখানে বেশ কমফোর্ট জোনেই রয়েছে। কিন্তু এই যোগদানে বিরোধীরা কি আরো খানিকটা তলিয়ে গেল, মানে একেবারে অতল গভীরে তলিয়ে যাচ্ছে বিরোধীরা। কেন বলছি, একটা স্ট্যাটিস্টিক আপনাদের সামনে তুলে ধরবো, একটা পরিসংখ্যান তুলে ধরবো, তাতেই কিন্তু বুঝে যাবেন যে বিরোধীরা একেবারে অতলে কিভাবে চলে যাচ্ছে এই বিধানসভা কেন্দ্রে। বলছি দক্ষিণ 24 পরগনার একটি বিধানসভা কেন্দ্রের ঘটনার কথা। এবং একদিকে যখন 2026 নির্বাচনে কার্যত কোমর বেঁধে ঘর গোছাতে বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং অবশ্যই তৃণমূল তারা স্ট্র্যাটেজি তৈরি করে ঝাঁপিয়ে পড়েছে, বিশেষ করে দুই প্রধান দল বলা যেতে পারে রাজ্যের, যে চির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে যারা বিজেপি এবং তৃণমূল, তারা যখন ঘর গোছাতে ব্যস্ত, তখন বিরোধী শিবির থেকে তৃণমূলের এই যোগদান, বাপরে বাপ, মাথায় বাজ পড়লো নাকি বিরোধী নেতাদের জানি না। যদিও তারা হালকা ভাবে নিল, তৃণমূল বলছে কিন্তু জোর কা ঝটকা ধীর এসে লাগে হয়েছে এখানে। বলছি দক্ষিণ 24 পরগনার একটি বিধানসভা কেন্দ্রের ঘটনার কথা। এবং সেখানে যে দুজন বড় মাপের নেতা যোগদান করেছেন তৃণমূলে, তাদের মধ্যে একজন আবার 1990 সালে বিধানসভা নির্বাচনে লড়েছেন, বামেদের টিকিটে লড়েছেন, এবং তিনি ছিলেন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের গুরুত্বপূর্ণ পদে। এবং বাকি রইলেন আরেকজন, তিনিও কিন্তু একটি বিরোধী দলের গুরুত্বপূর্ণ পদে, গুরুত্বপূর্ণ নেতা হিসেবে এলাকায় পরিচিত, জনদরদী নেতা হিসেবে, জনসংযোগকারী বজায় রক্ষা করা নেতা হিসেবেই পরিচিত। তারা দুজনেই কিন্তু, দুই নেতাই কিন্তু জনসংযোগে, মানুষের সঙ্গে জনসংযোগে বা মানুষের সুবিধার্থে বা মানুষের কাজের জন্যই তৃণমূলে যোগদান করেছেন, এমনটা কিন্তু তারা নিজেরাও বলেছেন। তো আসছি তাদের কথায়। কিন্তু আমরা যে বিধানসভার কথা বলছি সেটাই বোধহয় এতক্ষণ বলিনি না আপনাদের, দক্ষিণ 24 পরগনার কুলতলির ঘটনা। হ্যাঁ, কুলতলিতে এখন এই মুহূর্তে অবশ্যই তৃণমূলের শক্ত ঘাঁটি। কিন্তু বন্ধুরা, আমরা দুটো টার্ম যদি একটু পিছিয়ে যাই, 2011-তে যখন রাজ্যে একেবারে পতপত করে উড়ছে তৃণমূলের পতাকা, যখন সবুজ সুনামি দিকে দিকে, যখন জয় বাংলা জয় বাংলা, হ্যাঁ মা মাটি মানুষ, তখনও এই কুলতলি কিন্তু বামেদের শক্ত ঘাঁটি ছিল। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, কুলতলি, জয়নগর, এগুলো কিন্তু একটা সময় আমরা দেখেছি রেজ্জাক মোল্লা, আমরা দেখেছি কান্তি গঙ্গোপাধ্যায়, এই সমস্ত বাম ঘরানার নেতাদের দাপট। কিন্তু কথা হচ্ছে, কুলতলি কিন্তু 2011-তে দখল করতে পারেনি তৃণমূল, 2016-তে দখল করতে পারেনি তৃণমূল, 2021-এ একেবারে পাশা পাল্টে দিয়েছে। আর ইন্টারেস্টিং যে স্ট্যাটিস্টিকটা আপনাদেরকে বলছিলাম, একটু মন দিয়ে শুনবেন। তৃণমূলের গণেশ চন্দ্র মণ্ডল 2021-এ কুলতলি, দক্ষিণ 24 পরগনার এই বিধানসভা কেন্দ্র দখল করলেন না, এটাতে এমন কিছু বিষয় নয়, কিন্তু দখল করার যে পরিসংখ্যানটা, যে কি বলবো সমীকরণটা, সেটা তো মারাত্মক। কি রকম, এই কুলতলিতে ছিল সিপিএম এর দখলে 2011, 2016, আমি জাস্ট দুটো টার্ম পিছিয়ে যাচ্ছি, তার আগে তো বটেই।
তাহলে এই দুটো টার্মেও ছিল সিপিএম এর বামেদের দখলে। 2021-এ অন্তত সেকেন্ড পজিশনে তো থাকবে তাহলে সিপিএম। না বন্ধুরা, থার্ড পজিশনে চলে এলো সিপিএম। কোথায় ছিল শাসক দল? একেবারে বিধানসভা যাদের দখলে ছিল 2016-তে, 2021-এ সেকেন্ড নয় থার্ড পজিশনে চলে এলো, একেবারে ফার্স্ট থেকে লাস্টে চলে এলো সিপিএম। শুধু তাই নয়, 28% ভোট, 28%-এরও বেশি ভোট কমলো আগের টার্মের থেকে, 2016 থেকে 2021-এ সিপিএম এর। এবং তৃণমূলের গণেশ চন্দ্র মন্ডল শুধু জয়লাভই করলেন না, 2016-র শাসক দলকে মানে রুলিং পার্টিকে, কুলতলির 2016-তে যাদের বিধানসভা দখলে ছিল সিপিএম এর, তাদেরকে থার্ড পজিশনে শেষও তো ঠেললই। কিরকম ঠেলেছে দেখুন, 51% বেশি, 51.57% ভোট পেয়েছেন গণেশচন্দ্র মন্ডল। কিরকম? 1,17,238। আর সেখানে সিপিএম কত পেয়েছেন জানেন? 8%। মানে প্রায় 42, 43, 44% কাছাকাছি ডিফারেন্স। 8 আর প্রায় 52, তার মানে কত দাঁড়ালো? 44। ভাবুন একবার, এই প্রায় 44% কাছাকাছি ভোট পিছিয়ে রেখেছে বামেদেরকে তৃণমূল। তার আগের টার্মেরই বামেদের ছিল কুলতলি। আর সেকেন্ড পজিশনটা কে ছিল সেটা জানবেন তো? বিজেপি। মাঝখান থেকে ঝুঁকে গেল বিজেপি। বিজেপির ভোট বেড়েছে এখানে 2011-2016 থেকে বিজেপির ভোট বেড়েছে 28%, মাফ করবেন 25%। মানে 28% ভোট কমেছে সিপিএম এর, 25% ভোট কমে বেড়েছে বিজেপির। মানে বামের ভোট চলে গেছে রামে, যেটা তৃণমূল নেতারা খোদ সুপ্রিমো বারবার বলে না, রামবাম এক হয়েছে, রামবাম এক হয়েছে। এই কুলতলিতে কিন্তু সেই সমীকরণটাই দেখা যাচ্ছে। এক হয়েছে আমি বলবো না, তবে বামের ভোট 2021-এ বামের ভোট চলে গেছে রামে। মানে রাজনৈতিক ভাষা দিয়ে যদি আমি বলতে চাই, কেউ কেউ আবার এইটা আবার ভুলও ধরবেন। তো এই 25% ভোট যেটা বিজেপি বাড়িয়েছে, 28% ভোট কমিয়েছে সিপিএম। অনেকে মনে করছে এই এত শতাংশ, 25%-এর কাছাকাছি ভোটটা বিজেপি যে বাড়িয়েছে সেটা বামেদেরই ভোট। এবং 51%-এরও বেশি ভোট পেয়ে গণেশচন্দ্র মন্ডল হয়েছেন বিধায়ক। যে দুজন যোগদান করেছেন, সিপিএম নেতা রমণী রঞ্জন দাস, এসইউসিআই নেতা সুধীর হালদার। তারা শুধু সিপিএম নেতা, এসইউসিআই নেতা নয়, কুলতলিতে তাদের ভালো আধিপত্য ছিল। কিন্তু এই 2021-এর অবস্থা দেখে তারাও বোধহয় বুঝেছেন আর সম্ভব নয়। মানে একেবারে রুলিং পার্টি থেকে 8% ভোট মানুষ এভাবে প্রত্যাখ্যান করেছে যে তারাও আর তৃণমূলে না যোগদান করে বোধহয় থাকতে পারলেন না, বুঝে গেছেন আর কিছু হবে না হয়তো। মানে মনে হয় তারা এ কারণেই, আর এ কারণেই তারা এই বক্তব্য রেখেছেন দুই নেতা, এই রমণী রঞ্জন দাস এবং সুধীর হালদার। রমণী রঞ্জন বাবু বলছেন, যিনি 1990-এ সিপিএম এর টিকিটে লড়েছেন, মানুষের মতামত নিয়েই তিনি তৃণমূলে যোগদান করেছেন সিপিএম থেকে। বুঝুন কাণ্ড, মানুষই তাকে বলে দিয়েছে। আর অন্যদিকে সুধীর বাবু বলছেন, সুধীর হালদার, মানুষের কাছে থাকতে চাইলে একটাই অপশন, তৃণমূল করতে হবে। বুঝুন কাণ্ড, কালে কালে আর কত কি দেখতে হবে। সিপিএম এসইউসিআই নেতারাও নাকি না, যোগদান দল বদল এটা কোনো নতুন বিষয় নয় এই রাজ্যে, রাজনীতিতে তো নয়, তাহলে যোগদান করি এরকম এতটা সুনাম, জানি না ভবিষ্যতে কি হতে চলেছে। তো বন্ধুরা আপনারাই বলুন, কুলতলিতে শক্ত ঘাটি সত্যি শক্তি হলো তৃণমূলের? মানে কুলতলি তাহলে কি ফিক্সড হয়ে গেল তৃণমূলের, নাকি এই দুই সিপিএম নেতার যোগদানে তেমন কিছু আসে যাবে না? কারণ 2021-এ বিজেপি রয়েছে সেকেন্ড পজিশনে। আরে বামের ভোট যদি রামে এসে থাকে 2021-এ, তো 2026-এও তো আরো আসতে পারে। এখানে কিন্তু 30%, 51%, ডিফারেন্সটা অনেক। বিজেপি প্রার্থী 30.82% ভোট পেয়েছিলেন, 70,061টি। আর 2021-এ আর গণেশবাবু পেয়েছেন 1,17,238, মানে 51%, মানে 21%-এর কাছাকাছি ভোট কম বিজেপি প্রার্থী। কি মনে করছেন বন্ধুরা? পুরোপুরি যদি বামের ভোট রামেও চলে আসে, বিজেপিতে চলে আসে, তাহলে কি এই যে ফার্স্ট আর সেকেন্ড পজিশনে থাকা 2021-এর যে ফলাফল, হাড্ডাহাড্ডি লড়াই কি এবার তাহলে কুলতলিতে তৃণমূল বনাম বিজেপি?
সিপিএম কি একেবারে ওয়াশ আউট? না, সে তো 8% ভোট নিয়ে আর কি বা করবেন তারা। মানে কেমন হয় না রাজনীতিটা? একটা সময় কুলতলি 2011, 2016 যখন গোটা রাজ্যের অধিকাংশটাই সবুজ সুনামিতে ছেয়ে গেছে, তখনও কুলতলি সিপিএম এর দখলে। আর দেখুন 2021-এ 8%-তে নেমে গেছে। রাজনীতিতে বোধহয় সব মানে সবটাই সম্ভব। আর ওই যে বলে না, চিরদিন কাহারও সমান নাহি যায়। তাই ক্ষমতার অপব্যবহার বা খুব হালকা ভাবে নেওয়া নয়, জনসংযোগ কিন্তু রাজনীতিতে মাস্ট। আপনারা কিভাবে দেখছেন? কুলতলি কি তাহলে ফিক্সড, নাকি বিজেপি এবার কুলতলিতে ফ্যাক্টর হতে চলেছে? আরো একটা প্রশ্ন রাখবো, 2 নম্বর প্রশ্ন তো হলো এটা। 1 নম্বর, তৃণমূল কি ফিক্স? তাহলে কুলতলি তৃণমূলেরই হাতে থাকছে 2026-এ? গণেশ বাবুই কি হবেন প্রার্থী? এটা ফার্স্ট প্রশ্ন আপনাদের কাছে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, বিজেপি এখানে কতটা ফ্যাক্টর হবে? তার কারণ তারা কিন্তু সেকেন্ড পজিশনে 2021-এ নিজেদেরকে লড়াই করে দেখাতে পেরেছে না। থার্ড হচ্ছে, বামেরা কি কারণে কুলতলি থেকে হারিয়ে গেল? 2016-তেও তো তারা ছিলেন। গোটা রাজ্যের মতো তারা কুলতলি থেকেও কি ওয়াশ আউট নিজেদের এই আত্মগরিমার জন্য? কি মনে হয় জানাতে ভুলবেন না। ভালো থাকুন।